বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে থাকছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা বললেন ভারতের মুখপাত্র, থাকছে বিস্তারিত। এদিকে থাকছে পাঠ্য বইয়ে যেভাবে উঠে এলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার, থাকছে বিস্তারিত। জাতীয় দলে আর ফিরছেন না বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, এদিকে থাকছে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের ফের উত্তপ্ত হয়েছে ভারতের ত্রিপুরার মণিপুর, বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে এই প্রশ্নে ভারতের যেমন নিরুত্তর ছিল, এখনও ঠিক তেমনই রয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিং এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এদিন হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেই দাবি বিধানসভায় করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে এদিন কোনো রকম আলোকপাতই করেনি। ব্রিফিংয়ে সনাতন ধর্মী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। ব্রিফিংয়ে তুরস্কের একটি সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল এই প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিত ঢাকা সফরের সময় দেওয়া বিবৃতির কথা নতুন করে মনে করিয়ে দেন। সেই বিবৃতিতে বলা হয়, ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষ নিয়ে গঠিত বাংলাদেশকে দেখতে চায়, সমর্থন করতে চায়। এদিকে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক সম্পর্কতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দিয়েছে। এদিকে মুখপাত্র বিবৃতিকর কথা উল্লেখ করে আরও বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। ব্রিফিংয়ে দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়ে প্রশ্ন করায় 5 জানুয়ারি 95 জন ভারতীয়, 90 জন বাংলাদেশি জেলে দুই দেশ থেকে মুক্তি পাবেন। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশ থেকে মানুষ খুঁজে বের করা ও ফেরত পাঠানোর নিরাপত্তা কাজদের করা তারা সেই কাজ করছেন। এদিকে শেখ হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাক্রম ও পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে। এদিকে শেখ হাসিনা চালু করা শিক্ষাক্রম বাতিল করে 2012 সালে কারিকুলাম পুনঃপ্রবর্তন করা হয়েছে। বিভিন্ন শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আগস্টের নানা ঘটনার ছবি, কার্টুন এবং অন্যান্য বিষয়। এদিকে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সীমিত পরিসরে তুলে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিসিটি প্রণীত নতুন শিক্ষা বছরের পাঠ্য বই সংশোধিত ওই পরিমার্জিত সব বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে এনসিটিটিভ ওয়েবসাইটে। এদিকে দেখা গিয়েছে বিভিন্ন শ্রেণীর পরিবর্তিত পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বিভিন্ন গল্প, ছবি, কার্টুন, গ্রাফিক্স সহ বিভিন্ন বিষয়ে। ব্যাপক পরিবর্তন আনা হয়েছে গত 15 বছরের রাজনৈতিক অধিকতন বন্ধতায়। নবম শ্রেণীর বইয়ে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার পতনের গল্প। এদিকে এই দুই শ্রেণীর বাংলা সাহিত্যে বইয়ের স্থান দেওয়া হয়েছে আমাদের নতুন গৌরবতা অধ্যায়। এই অধ্যায়ে শেখ হাসিনা সরকারের পতনের গল্প তুলে ধরা হয়েছে। যেদিন 5 আগস্ট 2024 36 জুলাই বাংলাদেশের ক্যালেন্ডারে জুলাই প্রথম থেমে গিয়েছে। শুধু দেশ নয়, সারা দুনিয়ায় মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আন্দোলনকারী ছাত্র জনতা এক দফা দাবি পেশ করেছেন। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছেন, ঘেরাও করবে গণভবন, মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিস্টবাদী শাসককে। কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরায় পথে মানুষের দেখা মিলল।
এদিকে যাত্রাবাড়ির দিকে মানুষ জড়ো হতে থাকলে ধীরে ধীরে নামলো মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অত্যসন্ত টের পেয়ে স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে যান ভারতে। অধ্যায়টিতে আরও বলা হয়, 2024 সালের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দখল করে সরকার উঠে আসে হাসিনা সরকার। উৎখাতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথাও সেখানে বলা হয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর আন্দোলন কর্মসূচি গতি হারাতে পারত, কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসেন। আমাদের নতুন গৌরবগাথা অধ্যায়টিতে উঠে এসেছে আওয়ামী লীগের আমলের দীর্ঘ দুঃশাসনের কথাও। সামান্য দাবির কারণে নির্বিচারে নির্যাতন আর গুম খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। যুক্ত করা হয়েছে বছরের পর ব্যাংশ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট হওয়ার কথা। তাহলে 2023 বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা এই ওয়ানডেতেই তামিম ইকবালের শেষ হয়ে রইল। এরপর থেকে নানা কারণে জাতীয় দলের বাইরে আছেন এই ওপেনার। এদিকে আর ফেরার সম্ভাবনা নেই, বিষয়টি তামিম নিজেই জানিয়ে দিয়েছেন, যা প্রকাশ পেয়েছে আজ। তামিম অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তার এই অবসরের খবর ফাঁস হয়েছে শহীদ আফ্রিদির এক ব্লগে, যেখানে মোহাম্মদ নবীর আমন্ত্রণে তাদের হোটেলে গিয়েছিলেন আফ্রিদি। সেই ব্লগের এক পর্যায়ে নবীর কাছে অবসর পরিকল্পনা জিজ্ঞেস করেন তিনি। আফ্রিদির এই প্রশ্নের জবাবে নবী ধোঁয়াশা রেখে দিলেও তামিম খেলাধুলায় জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না বাংলাদেশ ক্রিকেটে। তামিমকে আফ্রিদির উর্দু ভাষায় জিজ্ঞেস করেন, তামিম আপনি তো অবসর নিয়ে ফেলেছেন? শেষ না জবাবে তামিম বলেন, জাতীয় দল থেকে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি জানিয়েছেন যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনেই চ্যাম্পিয়ন ট্রফির জন্য অ্যাভেলেবেল, যেহেতু দুজনে অবসরের ঘোষণা দেননি। ফারুক একই ভিডিও থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পাওয়ার চেষ্টার কথা জানান। ঠিক এই সময় এসে তামিম আনুষ্ঠানিক মাধ্যমে জানালেন নিজের অবসরের কথা। টি-20 থেকে অবসরের কথা তিনি জানিয়ে দিয়েছেন 2021 সালে, তবে ওয়ানডে আর টেস্ট থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। এদিকে সে কারণে বিবিসিও তাকে বিবেচনা করে আসছিল। এবার তামিমের এই বক্তব্যের নিশ্চয়তা সে অবস্থান থেকে সরে আসতে পারে নির্বাচকদের। রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এদিকে নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি, খবর আনাদোলু এজেন্সির। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগে চালানোর সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপ্যাড 1-এর 5 ট্যাঙ্ক, 2টি পেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, 1টি সচলিত হাউটজার, 2টি আইরিস-টি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং 2টি প্রেটিডিয়াম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। এই পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বার্লিনের তথ্য মতে 2023 সালে অতিরিক্ত আইডিএস সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এখন জার্মানি ইউক্রেনকে পেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্কগুলোর জন্য অতিরিক্ত 65,000 রাউন্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অতিরিক্ত গোলাবারুদ সরবরাহ করেছে। এছাড়াও জার্মানি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা যুদ্ধ বিমানকে আকাশেই লক্ষ্য বস্তুতে পরিণত করে আক্রমণ করতে সক্ষম হবে। এ ধরনের আক্রমণ পরিচালনা করা গেলে খুব সহজেই শত্রু বিমান ধ্বংস করা সম্ভব। এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা বৃদ্ধি জার্মানকে নতুন শঙ্কায় ফেলেছে, কারণ ইউক্রেনের হামলার পরেই থেকে রুশ হুমকির মুখে আছে ইউরোপ। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামানা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানির হামলা চালাতে পারে রাশিয়া, এ আশঙ্কা করেছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ হামলা করা হবে তা নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে।